আমাদের দেশের এই ক্রান্তিকালে আমরা এমন কিছু সাক্ষী হব সেটা বোধহয় এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। বিশেষ করে বলছিলাম কুমিল্লার মুরাদনগরের সেই ভিডিও এবং সেই ঘটনা। দিন যত গড়াচ্ছে ঘটনার মোড় এদিকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমরা দেখলাম বিবস্ত্র এক বাংলাদেশকে। এরকম বিবস্ত্র বাংলাদেশকে আগেও দেখেছি। কিন্তু এখন যে মাত্রাটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে সোজা সাপটা কথায় মব। মব যা খুশি তা করছে। আপনারা দেখেছেন আমরা মনেই করেছিলাম বাহ! বাংলাদেশ বোধহয় আবার একটা নতুনত্ব পাচ্ছে। শেখ হাসিনার সরকারের পতনের পর ৫ই আগস্টের পর আমরা ১ম যে জিনিসটা দেখে ধাক্কা খেয়েছি, আমি অন্ততপক্ষে ধাক্কা খেয়েছি, সেটি ছিল গণভবনের লুটপাটের দৃশ্যের প্রধান যে আকর্ষণ সেটা নারীর অন্তর্বাস। নারীর বিভিন্ন প্রাইভেট আ আ গার্মেন্ট, ক্লথস তারা প্রদর্শন করল। এবং এই প্রদর্শনে কে জড়িত ছিল না? শিশু, বৃদ্ধ, নারী সকলে। এজন্য এক মহা উল্লাস। নারীর অন্তর্বাস ঝোলাচ্ছে। কি তৃপ্তি তাদের চোখে মুখে। ভেবেছিলাম বোধহয় এটা ওকে মানুষ উত্তেজনায় করে ফেলেছে। অতি আনন্দে অনেক সময় মানুষ পাগল হয়ে যায়। তারা বোধহয় কিছু লোক পাগল হয়ে গেছে। কিন্তু সেই পাগলের চিকিৎসা তো দেশে হয়নি, বরং সেই পাগলদেরকে আসলে মানে কথিত সেই পাগলদের অর্থাৎ ধর্ষকদের সোজাসাপটা তাদেরকে রাষ্ট্র দায়িত্ব নিয়ে পৃষ্ঠপোষকতা করল। এই মব গিয়ে যখন তখন যেকোনো জায়গায় গিয়ে হানা দিচ্ছে। বলা হচ্ছে কুমিল্লার সেই মুরাদনগরের ভিকটিম নারী তার ধর্মপরিচয় সামনে আনলে ভারত সুযোগ নেবে। বলা হচ্ছে আওয়ামী লীগ সুযোগ নেবে। তারপরে বলা হলো এই ঘটনাটা আসলে ধর্ষণ না, এটা হচ্ছে পরকীয়া। তারপরে বলা হলো মানে এটা কয়েক ঘন্টার ব্যবধানে এই ন্যারেটিভ গুলা জন্ম নিচ্ছে যে ধর্ষণকারী আসলে আওয়ামী লীগের রাজনীতি করত। তার প্রমাণ হিসেবে ২ একটা ছবিও দেখানো হয়েছে। আবার বলা হচ্ছে যে ধর্ষণের ঘটনা ঘটেনি, এটা পরকীয়া। এইভাবে যে বদলাচ্ছে আমরা যদি একটু দৃশ্য দেখি নিজম মজুমদার ভাই মানে আ আ আমি আমি আমার কথাই বলি। ওই ভিডিওটি আমরা দেখাবো না। কিন্তু এই ঘটনা ঘটার পরে মানে ঘটনার ভিডিও যখন দেখেছি, আ এই ভিডিও দেখার জন্য তো প্রস্তুত ছিলাম না। আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় কথা বলি, নিজম মজুমদার ভাই আপনি কিন্তু বিশ্লেষক, আপনি দেখেছেন অনেক সময় বাধ্য হয়ে কিছু ঘটনা প্রত্যক্ষ করতে হয় ডিটেইলে। আমি ডিটেইলে যখন দেখলাম আমার মনে হয় আমার দর্শক বন্ধুরা অনেকে ইচ্ছা অনিচ্ছায় দেখতে বাধ্য হয়েছেন এই ভিডিওটি। সেখানে একজন নারীকে অনেকগুলো পুরুষ গিয়ে হামলে পড়ল। তাদের অনেকের ক্ষোভ দেখলাম যে তারা কেন ওই বিবস্ত্র নারীর সাথে তাদের বিকৃত যৌন কামনা তারা এটার বাস্তবায়ন ঘটাতে পারল না, এটাই তাদের রাগ। মারছে সেই নারীকে। তাহলে এখন ধর্ষক কি ১ জন নাকি ১০ জন? অনেকজন ধর্ষককে দেখলাম এবং এই ঘটনায় রাষ্ট্রের মূল জায়গা থেকে স্বীকার করা হলো যে ভিডিওটি রিসেন্ট যেমন সেই গণশত্রু হিসেবে স্বঘোষিত গণশত্রু শফিকুল তিনি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব বিশ্বস্ত পেয়াদা। তিনি জানালেন যে পুলিশের প্রেস রিলিজ থেকে যে ঘটনাটি যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা ওই ঘটনার। আমরা আরো অবাক হলাম। কারণ এই ভিডিওটি দেখার পরে নিজম ভাই আমার মনে হচ্ছে যে ভিডিওটি বোধহয় এখনকার না। এটা পুরনোর কোনো ভিডিও। এই ভিডিওর সাথে যুক্ত প্রত্যেকটা ব্যক্তির শাস্তি হয়েছে। এই ঘটনা আর বাংলাদেশে ঘটবে না। যেমনটা পূর্ণিমা রানী শীলের সেই পত্রিকায় যখন দেখছিলাম, পড়ছিলাম যে বাবারা আমার মেয়েটা ছোট, তোমরা একে, একে এসো। আমি বিশ্বাস করতে চাইনি, কারণ এই ঘটনাগুলো আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এটা জানলাম এবং তারা বলল পুলিশ মানে এই যে শিশু উপদেষ্টা আসিফ বললেন যে কুমিল্লার ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতারা দায়ী। আশ্রয় প্রশ্রয়দাতারা আচ্ছা এই ছবিটিকে কেন্দ্র করে মানে কোথাও একটা বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে পেছনে এবং বলা হচ্ছে তিনি আওয়ামী লীগ করতেন। এইটা যদি হয় তাহলে তো সার্জিস হাসনাদের কথা আর কি আমরা নাই বলি। এইবার নিজম মজুমদার সর্বশেষ আপডেট হচ্ছে আজকের অর্থাৎ ২৯ জুন কুমিল্লায় ধর্ষণের ঘটনায় করা মামলা তুলে নিতে চাইছেন ভুক্তভোগী নারী। এবং আমরা এটা আপনি এই বিষয়টাতে কি মন্তব্য আপনি করবেন পুরো ঘটনাটা নিয়ে নিজম মজুমদার ভাই? আপনি যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন কোন দেশে আমরা আছি? কি দেখতে পাচ্ছি? আমার মনে হয় যে আম আমরা একটু আ কালকে আসলে আমি ওই মামলাটা আমার কাছে এসেছে। আপনার কাছেও তো আসার কথা। হুম, আমার মনে হয় এই মামলাটা একবার আমরা একটু দেখতে পারি। আমরা প্লিজ। বলি যে ভিকটিম এর কথা সামনে না আনা ভালো আমরা বলতে চাই না। ভদ্রমহিলার নাম হচ্ছে দীপালি বালা, স্বামী বিধু চন্দ্র দাস, পিতা অনিল চন্দ্র দাস। এরপরে উনার ঠিকানা যেটা আছে, উনি এই মামলাটার মধ্যে উনি যে মামলাটা দায়ের করেছেন, সেই মামলার ভেতরে কিন্তু ইনিশিয়ালি তিনি ৭ জন সাক্ষীর কথাও বলেছেন যে ৭ জন সাধারণত এই ধরনের মামলার ক্ষেত্রে যখন তদন্ত হবে, চার্জশিট জমা দেওয়া হবে তখন আরো অনেক সাক্ষী আসতে পারেন, যোগ হতে পারেন। কিন্তু ইনিশিয়ালি যে এই সাক্ষীদের কথা বলা হয়েছে তার মানে এই সাক্ষীরাও সেখানে ছিলেন এবং ঘটনা দেখেছে। আমি সেখানে যদি কয়েকজন সাক্ষীর নাম বলি যে যারা আমি ধরে নিচ্ছি নাম দেখে যে তারা হিন্দু ধর্মাবলম্বী ২ জন আছে বা ৩ জন আছে। হুম, বাকি সবাই যেমন মোহাম্মদ আলী সুমন, মোহাম্মদ বাবু, শামীম, মোহাম্মদ সজীব হাসান। এদের মধ্যে একজন ব্যক্তি যে যে ব্যক্তি আসলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই মহিলাকে উদ্ধার করেন, তিনিও মুসলমান ধর্মাবলম্বী। তিনি সেখানে ছিলেন কারণ হিন্দুদের একটা প্রোগ্রাম সম্ভবত সেখানে ছিল। হুম,
তো সেই ভদ্রলোককে আমি বলতে শুনেছি যে তিনি যখন সেখানে যান, তিনি সেখানে গিয়ে এই আপনার এই ফজর আলীকে তিনি সেখানে দেখতে পান এবং গ্রামের ছেলে, আমার কাছে তাকে দেখে মনে হয়েছে অত্যন্ত সাধারণ একজন মানুষ, এই স্টুডেন্ট বা এই ধরনের তরুণ যুবক। সে পরিষ্কার করে বলেছে যে এই লোকটি বরাবরই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিল এবং এটাও বলেছে যে চেয়ারম্যানের সাথে তার ভালো সম্পর্ক ছিল। আমি যেটা অ্যাসেস করতে পারলাম আর কি, আমার যেটা অ্যাসেসমেন্টটা হলো সেটা বলছি আপনাকে আমি। হুম, প্রথম আপনি প্যাটার্ন গুলো একটু লক্ষ্য করবেন। প্যাটার্নটা হচ্ছে যে এই আপনার দীপালি, এই ভদ্র মহিলা, তিনি তার বাবার বাড়িতে এসেছেন। বাবার বাড়িতে আমরা যেটাকে নাইওর বলি আর কি, বাবার বাড়িতে হুম। এসেছেন, সেখানে তিনি থাকছিলেন এবং আগে থেকেই উত্ত্যক্ত করতো এরকম একটি ছেলে তাকে মনে করেছে যে এখন তো আসলে যেহেতু প্রেসার গ্রুপ, এটাকে আমি আর মব বলবো না, আপনার কি যেন ওর নাম, ওই যে আপনি খুব সুন্দর একটা নাম দিয়েছেন, ইউনুসের সবচেয়ে বড় পেয়াদা, ইউনুসের সবচেয়ে বড় পেয়াদা অনুযায়ী এটা হচ্ছে একটা প্রেসার গ্রুপ, এগুলো মব নয়। মানে বড় না, মানে বিশ্বস্ত পেয়াদা, মানে এই পেয়াদা ছবিও তোলে, এই পেয়াদা ইউনুসকে কাপড়ও সরবরাহ করে, খাবারও সরবরাহ করে, মানে এমন কোনো কাজ নেই যে সে করে না। আমি এই জন্য মানে বিশ্বস্ত মনে করলাম। সব আপনি জায়গায় উনি আপনি আছেন। কি কখনো কাজী নজরুল ইসলামের মোসাহেব কবিতাটা পড়েছেন? মোশাররফ কবিতাটা পড়েছি। পড়েছেন না? আমরা এই প্রোগ্রামের শেষে একটু মোসাহেব কবিতাটা আমরা পাঠ করব। তো মোসাহেবের মধ্যে দেখা যায় যে হুজুর যা বলছেন সেটাই ঠিক। হুজুর যদি বলছেন যে হুম, সূর্য পশ্চিমে যায়, পশ্চিমে ওঠে, ওটাও ঠিক, পূবে ওঠে সেইটাও ঠিক, সবই ঠিক। হুম, তো এই শফিকদের মতে যে প্রেসার গ্রুপটা, তারা মনে করেছে যে এখন আসলে বাংলাদেশে আওয়ামী লীগ নেই, এই সময় আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এবং যদি কেউ কোনো ঝামেলা করে তাহলে যেহেতু হিন্দু ফ্যামিলি, তাদেরকে ভারতের দালাল, ভারতীয় বা আওয়ামী লীগের চর এগুলো বলে বলে দিলেই যেটা হবে, জিনিসটা খারিজ হয়ে যাবে যে না, ওরা আওয়ামী লীগকে ভোট দিত। আমার ব্যক্তিগত অনুমান হচ্ছে যে যেহেতু ওনারা হিন্দু, ফলে এই পরিবার আওয়ামী লীগকে ভোট দিয়েছে, আওয়ামী লীগের পক্ষে আছে, এই ধরনের একটা হুম। কথা বলে পার পাওয়া যেতে পারে, বা এখনকার সময় তাদেরকে কেউ টিকিটাও ছুতে পারবে না। আমার ধারণা এই ধরনের একটা মনোবাঞ্ছনা ছিল যে আগে করতে পারেনি, এখন এটা সম্ভব। আপনাকে প্রথমে এই প্যাটার্নের জায়গাতে যেতে হবে। আমি যে কথাগুলো বললাম এটার এক শব্দে, এটার নাম হচ্ছে হেজিমনি, আধিপত্য। হুম। আমরা যেটাকে খুবই আলোচনার সময় হেজিমনি বলি, প্রভাব বলি। এটা আসলে নতুন এক ধরনের শক্তি বলয় আর কি, যে আওয়ামী লীগ বলেই কাউকে, যে কোনো কাউকে খুন করে ফেলা যাবে, ফলে আপনাকে আর ওইখানে বিচার আচারের প্রশ্ন আসছে না। আমি একটু ছোট করে জানতে চাই নিজম মজুমদার ভাই। বাংলাদেশের মানুষকে ওরা এত বোকা মনে করে, যেখানে আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক মানে নিজের বাড়িতে এই ৫ই আগস্টের পর ঠিকমতো একবেলা ভাত খেতে পেরেছেন কিনা সেটাই যেখানে নিশ্চিত না, সেখানে চলে যাবেন আরেকজনকে ধর্ষণ করতে। মানে আওয়ামী লীগের লোকজন ধর্ষণ করবে এখন এই মুহূর্তে। এটা মনে হয় কোনো পাগলও বিশ্বাস করবে না। মানে তারা দেখেন, সেই অবস্থায় নাই তো। এইটা আপনার একটা খুব ভালো পয়েন্ট। আসলে পয়েন্টটা তো খুবই মানে খুবই জরুরি পয়েন্ট। এই পয়েন্টটা আসলে আমি যে ৩ নম্বর জায়গাতে এসে আলোচনা করতে চেয়েছি, আপনি এখনই বলছেন, বাট আমি এক্ষুনি আসছি আসলে। জি। প্রথমত আপনি এটা ধরে নেন যে এই ভদ্র মহিলাকে, ধরেন তার এক ধরনের আ যৌন আকাঙ্ক্ষা আছে, এক ধরনের বিকৃত মানসিকতা আছে। দেখেন, যেকোনো ধরনের ধর্ষণের পেছনে কিন্তু এক ধরনের পুরুষালী আধিপত্য থাকে। এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আমি হুম, পুরুষ, হুম, আমার হুম, শক্তি বেশি, আমি তাকে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করব। এই তো ঘটনা। তো প্রথমত তো আমরা এই জায়গা তো আছেই। কিন্তু তার এই পুরুষালী যে আধিপত্য, এত বছর কিন্তু সে এটা করতে পারেনি। এর মানে হচ্ছে যে কোনো না কোনো একটা জায়গাতে ট্রিগারিং পয়েন্ট, কোনো না কোনো একটা জায়গাতে তার অবস্টাকল ছিল। ঠিক আছে? সেইটা হুম। কি, সেটা হয়তোবা আমরা ওই স্থানীয় ক্ষেত্রে তদন্ত করলে বের করব যে এত বছর ধরে উত্ত্যক্ত করেছে, কি করেছে না করেছে। ডান। কিন্তু এই লোকটি যখন তার স্যাঙ্গারদেরকে নিয়ে, লোকজনকে নিয়ে যখন রাতের আধারে, প্রায় আমি মামলার এজাহারে দেখতে পাচ্ছি যে আনুমানিক 11:30টার কথা বলা হচ্ছে। আগে বা পরে হতে পারে, যেহেতু আনুমানিক বলা হয়েছে। এই ধরনের একটি বাংলাদেশে আপনি যেটা যথার্থ বলেছেন, আমি এখন সেখানেই আসছি, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী, আমি জানি না আসাদ ভাই আপনি জানেন কিনা, আপনি জানেন যে বাংলাদেশে অসংখ্য কর্মী আছে, গ্রাউন্ড লেভেলের কর্মী আছে, যারা বাসার আলোটাও এখন জ্বালায় না। আমি কর্মীর কথা বাদ দিলাম, আমি এরকম অভিনেত্রীকে চিনি, বেশ নামকরা অভিনেত্রী, আমার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন তিনি প্রথম ৫ মাস, অগাস্টের প্রথম ৫ মাস তিনি বাসার লাইটটি জ্বালাননি, তার বেডরুমের। এবং এটা শুনে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। আমি বললাম যে ইজ ইট পসিবল, অর জাস্ট আমাকে বলার জন্য বলছে, হুইচ ইজ কারেক্ট। বিকজ আমি এরকম অনেকের কাছে শুনেছি যে শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য, অনেক সময় হয়েছে কি, বাথরুমে যাওয়ার সময় যে মোবাইলের লাইটটা আয়নার দিকে দিয়ে রাখতো যাতে করে একটু আলো হতো, তার বাথরুম করে চলে, মানে বাথরুমের লাইটটাও জ্বালাচ্ছে না, কারণ যদি তার বাসার দিকে কেউ নজর রাখে, এই বাসাতে কেউ আছে, এইটা চিন্তা করে অ্যাটাক করে। যখন পরিস্থিতিটা ঠিক এমন, আর গ্রামের ব্যাপারটা তো আপনি জানেন ভাই, গ্রামে আপনার এত বেশি সার্ভেলেন্স থাকে, সেটা সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্স লাগে না।
গ্রামে কে ঢুকলো এটা ওই মোড়ের চায়ের দোকান থেকে চাউর হয়ে যায়, যে একটা নতুন লোক ঢুকেছে, এই হয়েছে সেই হয়েছে, আপনি এগুলো জানেন। সেইখানে রাত্রে 11:30টার সময় বাংলাদেশ আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা যুবলীগের বা স্বেচ্ছাসেবক হুয়েভার তারা দলবল নিয়ে একজন হিন্দু মানুষের বাসাতে অ্যাটাক করবে। জাস্ট আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের সবচাইতে যে চরম শত্রু, সেও মনে হয় না যে এই ধরনের ভাবনা এখন ভাববে। আমি যদি ধরে নেই যে গিল্টি মাইন্ড সবাই আছে, আমি ধরে নিলাম, সেই গিল্টি মাইন্ড থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতাকর্মী এই বাড়িতে ঢুকবে? আচ্ছা, না। আমরা এই প্রসঙ্গটা কেন আনলাম, আওয়ামী লীগের প্রসঙ্গটা কেন আনলাম? এই কারণে আনলাম যে বলা হচ্ছে যে এই যে দীপালি দিকে এই যে ধর্ষণ করা হয়েছে, তার উপর যে নির্যাতন করা হয়েছে, এটি করেছে নাকি আওয়ামী লীগের লোকজন, এটাই এখন বলা হচ্ছে। এবং তদন্ত ছাড়া কোনো ধরনের তদন্ত কোনো কিচ্ছু ছাড়া আপনার এই যে আজকে যিনি অস্ত্র নিয়ে ধরা খেয়েছেন, অস্ত্রের ম্যাগাজিন নিয়ে যিনি ধরা খেয়েছেন বিমানবন্দরে, এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে বলছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন বলছে যেটা আওয়ামী লীগের কাজ, তখন সেখানে তদন্তের প্রয়োজনটা কি বলে আপনি মনে করেন? আমি অন্তত মনে করছি যে তদন্ত এখানেই শেষ। এটা তো মবের রাজ্য। নিজম মজুমদার ভাই, মবের রাজ্য তৈরির ক্ষেত্রে এখন আমি আপনাকে একটু জানি। আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন অবস্থায় একটা ঘটনা খুব ধর্ষণের আলোচিত হয়েছিল, সেটা 2018 সালে ইলেকশনের পর বিএনপিকে কেন ভোট দেন এরকম ইয়েতে কয়েকজন গিয়ে ধর্ষণ করেছিল। কথা হচ্ছে যে তাদের শাস্তি নিশ্চিত করা হয়েছে, তাৎক্ষণিকভাবে এটা করা হয়েছে এবং শেখ হাসিনা নিজে এটার সাথে ইনভলভ ছিলেন। একটা ঘটনা মনে হয়, বা এরকম কয়েকটা ঘটনা সিলেটেরটার ক্ষেত্রে তো আর ছাত্রলীগ ওইভাবে ইয়া না, মানে আওয়ামী লীগের ওইভাবে, কিন্তু ভোটকে কেন্দ্র করে এটা চাঁদপুরের দিকে এই ঘটনাটা ঘটেছিল। এবং আমরা একটু জানতে চাই, আপনারা কি মবদেরকে এখন যাদেরকে ফুলে ফেপে মানে যা খুশি তাই করো নাচছে, তাদেরকে কি আওয়ামী লীগের দায় নেই তাদের এইরকম এই পরিস্থিতিতে আসতে দিতে? যেমন আমি উদাহরণে বলি, 2001 সালে ইলেকশনের পর এই বিএনপি জামায়াত মিলে সারা দেশে প্রায় 20,000-এর মতো ধর্ষণ করেছে। নিজম ভাই, কতগুলো ধর্ষণের ঠিক বিচার করা হয়েছিল? একটি ধর্ষণেরও বিচার হয়েছে বলে, বা পরবর্তী সময়ে কতগুলো ধর্ষণধারীদেরকে আসলে জেল খাটতে হয়েছে সেই ডাটা আমার কাছে নেই, টু বি অনেস্ট উইথ ইউ। ফলে যদি 2001 সালের সেই ধর্ষণের বিচার হয়ে থাকে পরবর্তী সময়ে, আমার জানা নেই। তবে যেমন পূর্ণিমা রানী শীলের ব্যাপারটাও কি নিষ্পত্তি হয়েছে কিনা, টু বি অনেস্ট আমার কাছে এই মুহূর্তে ডাটা নেই। ফলে আপনাকে তথ্য দিলে একটু ক্লিয়ার করি প্রশ্নটা একটু ক্লিয়ার করি। পূর্ণিমা রানী শীলের তো আমরা এখন ভুলিয়ে গেছি, আমি একটু দেখি চেহারাটা, মানে তার চেহারাটা ঢাকায় কিছুটা, মানে এই থেকে তার আইডেন্টিটি, মানে এই ঘটনাটি বাংলাদেশে খুব আলোচনায় এসেছিল এবং আমরা জানি যে ধর্ষণকারীরা যারা ধর্ষণ করেছে তারা বিএনপি জামায়াত, এবং বিএনপি জামায়াতের ক্ষমতা গ্রহণের পর এই কাজটা করেছে রিভেঞ্জ হিসেবে, প্রতিশোধ হিসেবে। এবং ধর্ষণের শিকার যারা হয়েছেন প্রথমত যে হিন্দুরা, কারণ হিন্দুরা আওয়ামী লীগে ভোট দেয়, এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছেন। তো ধর্ষক যেহেতু তখন ক্ষমতায় ছিল 2005 পর্যন্ত, তারা এটার বিচার করবে না, আওয়ামী লীগ এসে কেন বিচার করেনি? আমি এই প্রশ্ন উত্তরটা আপনাকে দিব। আমি যদি ভুলেও যাই বা উত্তর না দিতে পারি, আপনি আমাকে প্লিজ একটু মনে করিয়ে দিবেন। আমি তার আগে আপনাকে একটু প্যাটার্নের কথাটা যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আপনি গত 10 মাসের প্যাটার্ন লক্ষ্য করবেন। যদি আজকের এই ঘটনাটা এমন হতো যে মুরাদনগরে একটা ঘটনা ঘটেছে, ধরেন সারাদিন এই ঘটনাটা ঘটছে না, প্রতিদিন ঘটছে না, অন্য কোথাও ঘটছে না, একটা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটছে, দেখেন গিল্টি মাইন্ড যেগুলো আছে সেগুলোকে আপনি আসলে গিল্টি মাইন্ড, অপরাধ, দেশে অপরাধ ঘটবে, এগুলোকে না আপনি কখনো হাত পা ঝুরে ছেলে দিতে পারবেন না যে না অপরাধ হবেই না। অপরাধ হবে। সেই অপরাধের উৎপত্তি কিভাবে হয়, মানুষ কিভাবে অপরাধ করে, সেগুলো ক্রিমিনোলজি যদি আমরা আলোচনা করতাম তাহলে আলাদা ব্যাপার, সেগুলোতে আমি যাবই না। কিন্তু আমি আসলে যেই জিনিসটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে এই ঘটনাগুলো যখন রাষ্ট্রীয় এবং প্রাতিষ্ঠানিক ভাবে হচ্ছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে এদেরকে একটা নাম দেওয়া হয়েছে প্রেসার গ্রুপ, এই মবকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে প্রেসার গ্রুপ, তখন আপনাকে বুঝতে হবে যে এটি একটি রাষ্ট্রীয় সংস্থা। আমি ওই যে দুগিনের মতো আমাকে বলতে হচ্ছে যে ও বলেছে ফোর্থ পিলার, আমি এটাকে বলছি হচ্ছে ফোর্থ পিলার, আমিও বলছি। কারণ আমাদের যদি আমরা এক্সিকিউটিভকে ধরি হচ্ছে আমাদের একটা অংশ, আমাদের বিচার বিভাগকে একটা অংশ, আর এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং আপনার লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং গভর্নমেন্ট, এই তিনটাকে যদি রাষ্ট্রের তিনটা মূল পিলার ধরি, তাহলে ফোর্থ পিলার হচ্ছে প্রেসার গ্রুপ, অর্থাৎ এই মব এখন বর্তমান সময়। তার মানে হচ্ছে যে রাষ্ট্র এই প্রণোদনা যোগাচ্ছে। কখন রাষ্ট্র প্রণোদনাটা যোগালো? শফিক যখনই বলছে যে এইগুলো মব না, এগুলো একটা প্রেসার গ্রুপ, তারপর পরই এই ফজল আলীর নেতৃত্বে ঘটনাটা ঘটলো। তার মানে ফজল আলীর কাছে এই সংবাদটা ভালোভাবে পৌঁছেছে, জানে যে আমি বিএনপি করি, বিএনপি সমর্থক, আমার দলবল আছে, আমার ক্ষমতা আছে, আমি এই নতুন কমিটি হলে, কাউন্সিল হলে আমি একটা কমিটিতে ঢুকে যাব। ফলে তার জন্য ব্যাপারটা এমন যে
সে যদি এখন একটা মেয়েকে ধর্ষণ করে এবং তিনি যদি হিন্দু হন তাহলে তো আরো পোয়াবারও, মুসলমান হলেও কোনো সমস্যা নেই, তাকে ছাত্রলীগের কর্মী। সোজা কথা হচ্ছে যে আপনি এখন যাকেই মারেন, কাটেন, পেটান, যা ইচ্ছা তাই করেন, আপনাকে শুধুমাত্র বলতে হবে ও ফ্যাসিস্টের সহযোগী। এই মন্ত্রটা আপনি যদি পাঠ করেন তাহলে আপনাকে মোটামুটি ওই দায় মুক্তিটা দেওয়া হবে এবং আপনাকে জুলাই যোদ্ধা হিসেবে পরিগণিত করে নেওয়া হবে। এবং একটা এটা প্রশ্ন কি ভাই, এই ফজল মিজু আলী ভাই নিজে ভেবে নিয়েছে? ফজল আলীকে ভাবতে শফিকরা সাহায্য করেছে, তাকে বলেছে যে এটা প্রেশার গ্রুপ। আপনি কি একটা বলছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে প্রেশার গ্রুপ নিয়ে আমি বলবো তাদের কি ক্ষমা করে দেওয়া যায় না? মানে একজন পিতা কতটা বাধ্য হলে পরে নিজের সন্তানকে বলে রহিমউদ্দিনের সন্তান। মানে মব তো তাদের, এখন তো মব নামে বলা যাবে না, নাম বদলাই হয়েছে প্রেশার গ্রুপ। মানে এটা তো তাদের জন্য বিপদ। তো আমরা মনে হয় যে তাদের এইটুকু ক্ষমাই করি যে ঠিক আছে ভাই, দেশে কোনো মব নাই। আমার প্রশ্নটা মানে আপনি শুধু মুরাদনগর করছেন, আমি এই শোটি শুরুর আগে দেখলাম এই আজকের ঘটনা 10 ঘন্টা আগের স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারে স্বজনদের দাবি কি? এখানে টাইটেল এবং আমি ভিডিওটা দেখেছি 2 মিনিট 11 সেকেন্ডে, যে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি ধর্ষণের পর পরিকল্পিত হত্যা, এটি পটুয়াখালীতে। এবং এই যেটা প্রকাশ হয়েছে যে গলাচিপা সংবাদে। তো ভাই এইরকম ঘটনা প্রত্যেকদিন ঘটতেছে, ধর্ষণ করতেছে। সবচেয়ে বড় উদাহরণ যারা এখন মাতামাতি করতেছেন, এটা পরকীয়ার ঘটনা ছিল, বুঝলাম এটা পরকীয়ার ঘটনা ছিল, ধরে নিচ্ছি। যারা যে ভিডিও করছে ওই নারীকে মারতে আমরা দেখলাম, এরা কোন জায়গা থেকে গ্রিন সিগন্যাল পেলে বা তাদের ধৃষ্টতা কোন পর্যায়ে গেলে যে একজন মানুষ সে তার ব্যক্তিগত পর্যায়ে কি করছে, যদি সেটা পরকীয়া হলো তো সেটা ব্যক্তিগত। পরকীয়া কেউ বলে মাইকে, ভাই আসেন আমি পরকীয়া করছি, সঙ্গম করছি, আসেন আপনারা দেখেন, তার লুকিয়ে পড়ে। আপনি যে তথ্যটা দিলেন সেই তথ্য অনুযায়ী আমিও ধরে নিচ্ছি আমাদের আলোচনা সুবিধার্থে যে পরকীয়ার কাহিনী ছিল। পরকীয়ার কাহিনী হলে ব্যাপারটা কি হচ্ছে, অর্থাৎ অ্যাসাসিনেশন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। তারপরেও আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে দীপালি বালা যিনি আছেন তিনি ফজল আলীর সাথে প্রেম করতেন, এই তো, তাহলে তো পরকীয়ার ব্যাপারটা এইটাই। তার যে স্বামী আছে বিধু দাস যিনি আছেন তিনি জানতেন না ফজরের সাথে তার প্রেম ছিল। আচ্ছা, ফজরের সাথে যদি প্রেম থাকে, বাংলাদেশের আইনে বা বাংলাদেশের পেনাল কোডে যদি কোনোদিন কেউ কারোর সাথে একাধিক প্রেম করে, সেই প্রেমের ব্যাপারে বাংলাদেশে বা কাউকে ভালোবাসে, তাহলে বাংলাদেশে এমন কোনো আইন নেই যেটিকে রেস্ট্রিক্ট করা যায়, অন্ততপক্ষে আমি জানি না। ইয়েস, আপনার যদি শারীরিকভাবে তার সাথে সম্পর্ক হয় সেখানে অ্যাডাল্টির অভিযোগ আনা যেতে পারে। সেই অভিযোগটা কে আনবেন? সেই অভিযোগটা আনবেন হচ্ছে দীপালির স্বামী আনবেন, ফ্যামিলি আনতে পারেন, কিংবা ফজর আলীর যদি ওয়াইফ থেকে থাকে তিনি আনবেন। সেগুলো তো আলাদা, কমপ্লিটলি আলাদা জুরিসডিকশনের, আমি যদি সেই জায়গাতেও ধরি। কিন্তু আপনি পরকীয়ার কথা বলে তার মানে ব্যাপারটা এমন, যেহেতু পরকীয়া আছে বা করেছিল, ফলে সেই ভদ্র মহিলার জামা কাপড় সমস্ত কিছু আপনি খুলে তাকে বিভৎস করবেন, তাকে আপনি ভিডিও করবেন এবং ভিডিও করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে আপনি ধর্ষণ করবেন। আমরা তো এটা খুব ভালোভাবেই জানি যে যিনি একজন প্রস্টিটিউট, আপনি তার অনুমতি ছাড়াও তার সাথে আপনি যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবেন না। এটা ভাইস ভার্সা, আপনি একটি পুরুষকেও বাধ্য করতে পারবেন না যে আপনার সাথে, ধরা যাক কোনো একজন নারী যদি বলে যে তুমি তাকে জোরাজুরি করে, নারীও ধর্ষণ করতে পারবে না। বাংলাদেশে যদিও নারী ধর্ষণ করতে পারবে এই ধরনের কোনো আইন নেই, কিন্তু পৃথিবীর অন্যান্য সভ্য সমাজে আছে। আমি যদি ইউনিভার্সাল রুলটাও অ্যাপ্লাই করি, তাহলে নারীও জোর করে কারো ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না, আবার পুরুষও পারবেন না। তাহলে এই যে কনসেপ্ট, এই যে বা এই যে অ্যালিগেশন, কনসেপ্ট বলবো না, এই যে অ্যালিগেশন, সেটাও ধোপে টেকে না। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা তো খুবই ধরেন সোশ্যাল ট্রায়াল যেটা হয়ে যায়, যে আপনি একজন খুনি খুন করে ধরা পড়লো, সেই খুনিকে আপনি জাজ করার জন্য বলছেন যে যাকে খুন করা হয়েছে তিনিও একজন খুনি। তো যেহেতু একজন খুনিকেই খুন করলো, ফলে যিনি খুন করলেন তার খুন ঠিক আছে। এইভাবেই বাংলাদেশে এই প্রত্যেকটা জিনিসকে জাস্টিফাই করা হয়। এই জাস্টিফাই করার এক ধরনের মেন্টাল এলিমেন্ট আছে বলে আমি মনে করি। যেহেতু এই জিনিসগুলো সমস্ত কিছু বিএনপির কাঁধে এসে পড়েছে, কারণ এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে এই লোকটি বিএনপির রাজনীতি করে। এখন বিএনপির কাঁধে যদি এমন একটা অ্যালিগেশন আসে যে তারা 2001 সালের মতো এরকম ধর্ষণ শুরু করেছে, তাহলে সামনে ইলেকশনে সেটা প্রভাব পড়তে পারে। আর প্রভাব পড়তে পারে বলেই এখন সমস্ত দায় বিএনপি আওয়ামী লীগের উপরে চাপাতে চাইছে। এটাও মাথায় রাখবেন যে এখানে একটা ভোটের রাজনীতি আছে। এই জায়গাটা কখন করে মানুষ? যখন এগুলার সামাজিক মূল্য আছে। সামাজিক মূল্যটা কি? সাধারণ মানুষের কাছে যদি আপনি এটা বোঝাতে পারেন যে এটা একটা আওয়ামী লীগের কর্মী কিংবা পরকীয়া আছে, এগুলোর ভ্যালু আছে সমাজের কাছে, তার মানে আপনি বিএনপির উপরে আঙ্গুল তোলার আগে আপনি সমাজের উপরে আঙ্গুল তুলতে হবে, যে সমাজ মনে করে যে একজন নারীর যদি পরকীয়া থাকে তাহলে তাকে বিবস্ত্র করে ধর্ষণ করা যায়। সুতরাং ম্যাক্রো লেভেলে, অর্থাৎ সাধারণ মানুষ লেভেলেও আপনাকে আঙ্গুল তুলতে হবে। আমি এই জিনিসটাই তুলতে চাই যে আমি তো এখানে শুধু বিএনপি নেতা দেখি না যারা ভিডিও করলো। তার মানে কি? তার মানে যদি উদাহরণ হিসেবে দেই, ফরহাদ মজহার তিনি তার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও গেলেন, এখন উনি কি গলায় মানে বিবাহের যে রেজিস্ট্রেশন সনদ ওইটা ঝুলিয়ে সঙ্গম করবে? নইলে তো যখন মব যাবে যাই এসে ভিডিও করা শুরু করে মারবে আপনারে। আর একবার যদি ভিডিওটা সামনে আসে,
ওই ব্যক্তিরা তারা যত সনদ দেখাক, সোনা দিয়ে বান্ধায় রাখুক, মানে তাদের বিবাহের সনদ, মানে মানে কি বলছে যে অবৈধ সম্পর্ক, তাই তো? এইটা যদি মব জায়গা আপনার বেডরুমে খোঁজা শুরু করে, বা নিজুম মজুমদার ভাই আপনি কারো না কারো সন্তান, আমি কারো না কারো সন্তান, আমাদের বাবা মারা কি গলায় আমরা জানি না যে বিয়ের সনদ ঝুলে রাখছিল কিনা? অতীতে বাংলাদেশে এরকম দেখি না, মব টুকটাক ছিল। যেমন মামুনুল হক রে 501 নম্বরে সেই বিখ্যাত সেই ঘটনা আমরা দেখেছি, কতিপয় লোক গিয়ে তাকে প্রশ্ন করেছে, কারণ এই একই লোক মামুনুল হক ওয়াজ মাহফিলে নারীদেরকে বস্তাবন্দি করার কথা বলেছেন, নারী ছোঁয়া যাবে না, দেখা যাবে না, দেখলে দৌড়া মারতে হবে, এইসব কথাবার্তা বলেছেন। সেখানে আওয়ামী লীগের কিছু কতিপয় লোক গিয়ে তাকে হানা দিয়েছেন, হানার আমি পক্ষে না, কিন্তু তার তো বিবস্ত্র করতে পারতো। এই বিবস্ত্রের ঘটনা আমরা আগে দেখি নাই। কেউ কোনো তার যদি পরকীয়াও হয়, আপনি কে তার ঘর ঢুকে তাকে মারবেন, ভিডিও করবেন? আর এই ঘটনার পরে রাষ্ট্র কিভাবে এতটা উলঙ্গ হয়ে এটাকে বলছে, মানে রাষ্ট্র যেখানে, মানে দেখেন মানুষ ভুল করবে, কতিপয় আপনি বলেছেন অপরাধীর অপরাধ করবে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে এটা সুন্দরভাবে এটাকে ডিল করা। রাষ্ট্র যখন বলে, এই যে আসিফ যখন বলে যে এরা আওয়ামী লীগের লোক, আসিফরা যখন বলে যে ঘটনাটা তাহলে এখানে বিএনপির লোক বা আওয়ামী লীগ করেছে, এইভাবে এখানে যারা মব এতজন 10-12 জন লোক গিয়ে যে ভিডিওটা করলো, রাষ্ট্রের এই উলঙ্গ অবস্থা নিয়ে কেউ প্রশ্ন তোলে না কেন? নিজম ভাই, আপনি আইনের ভাষায় বা এবং বাস্তবতার ইয়েতে এটা আমরা কোন দিকে যেতে পারি, এই ব্যাপারগুলো সচেতন না হলে যদি আমাদেরকে। বাংলাদেশের মানুষকে আইন বোঝানো খুবই কঠিন। আমার লাইফের একটা বড় ধরনের অভিজ্ঞতা রয়েছে। আমি এই অভিজ্ঞতাগুলো এত এত বাজে একটা অধ্যায় আমার এই অভিজ্ঞতাগুলো। যেমন ধরেন, আমি উদাহরণ দিয়ে বোঝাই। আমি সাম্প্রতিক সময় 2টা উদাহরণ দিয়েই বুঝাই। সেটা হচ্ছে যে আপনার আবু সাঈদের যেই রংপুরে আবু সাঈদের যে মৃত্যুটা, সেই মৃত্যুর ক্ষেত্রে আমি কয়েকটা পার্টিকুলার প্রশ্ন উত্থাপন করেছিলাম যে আবু সাঈদের যে মৃত্যু এবং আবু সাঈদের যে মৃত্যুর শুরুর দিকের যেই ইনসিডেন্ট, সেই জায়গা থেকে চেইন অফ কজেশন ব্রেক করেছিল কিনা। অর্থাৎ ধরা যাক যে আপনাকে আমি একটা গুলি করলাম, আপনার গুলিটা আপনার হাতের বাম দিকের যে আর্মসটা আছে সেটাতে লাগলো, আপনার প্রবল রক্তক্ষরণ হচ্ছে। এখন আপনার বন্ধু আপনাকে বাঁচাতে এসে যেটা করলেন, আপনার 4-5 জন বন্ধু, সেই 4-5 জন বন্ধু আপনাকে হসপিটালে নিয়ে গেল না, আপনাকে নিল দেরি করে, এবং নেওয়ার সময় আপনাকে 4 বার রাস্তার মধ্যে ফেললো। আমি কিন্তু খুব ছোট একটা প্রশ্ন তুলেছিলাম সাধারণের কাছে যে আবু সাঈদ যখন সেখানে এসেছিল তার কাঁধে, আপনি দেখতে পাচ্ছেন, এই যে মাত্র আপনি দেখালেন, তার কাঁধে এই যে দেখেন রক্ত পড়ছে ক্রমাগত ভাবে, এখান থেকে ওটা ভিজিবল, তার কালো গেঞ্জির এই যে দেখেন, এই জায়গাটা কিন্তু পুলিশের, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আপনি এই ভিডিওটা কোথায় পেলেন এত ক্লিয়ার আমি জানি না, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। এবং আরেকটু দেখে রাখেন নিজম ভাই, আপনি যদি প্রসঙ্গ তুলেছেন, আর আমার এই স্ট্রিমে এটা ছিল আর কি, গতকাল পরশুদিনে আপলোড করে রেখেছিলাম। দেখেন সে পুলিশ পেটাচ্ছে, পুলিশকে সে পেটাচ্ছে, পুলিশকে পেটালে সে আপনি আইনের, আমি জানি না পৃথিবীর কোন দেশে পুলিশের সামনে আপনি অস্ত্র, মানে লাঠি অস্ত্র হিসাবে কাউন্ট করা হয়। লাঠি নিয়ে আপনি পৃথিবীর কোনো আইনে আমার জানা নেই যে পুলিশের সামনে আপনি দাঁড়াইতে পারবেন। আর সে তো রীতিমতো বীর পুলিশকে পেটাচ্ছে ধরে, এবং সে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। হ্যাঁ, গুলিতে নয়, সেটা তো আমরা জানি। যে আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশের মানুষকে আইন বোঝানোটা খুবই কঠিন একটা ব্যাপার। আইনটা যখন আপনাকে অকাট্য আপনি যুক্তি দিবেন, যখন বুঝতে পারবে যে আপনার অকাট্য যুক্তির কিছু করতে পারছে না, তখনই আপনাকে বলবে যে আরে ও তো আওয়ামী লীগের দালাল, অমুক দলের দালাল। যেমন আমি বলেছি যে ওর অপারেটিং ফ্যাক্টরটা কি ছিল, ওর আগে থেকেই মাথাতে যে আঘাতটা, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই আঘাতটাই কি ওর অপারেটিং ফ্যাক্টর ছিল, নাকি পুলিশের ছড়রাগুলি ছিল, নাকি ওর বন্ধুরা ওকে নিয়ে যাওয়ার সময় তাকে যে 2 বার ফেলেছে তার মাথাটা আগে পড়েছে সেইটা, নাকি তাকে দেরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেইটা। আমি এই 4টা রিজন বলেছিলাম আমার ভিডিওতে, আলোচনাও করেছি একাধিকবার, কিন্তু বাঙালি এটা মানতে নারাজ। কেন জানেন? বেশিরভাগ বাঙালি একটা পারসেপশনের উপরে বেস করে সিদ্ধান্ত নেয়। যেহেতু আমরা দেখেছি পুলিশ একটা ছড়রাগুলি মেরেছে এবং তারপরেই তার মৃত্যু হয়েছে, ফলে ওই ছড়রাগুলিতে আবু সাঈদের মৃত্যু হয়েছে। পুলিশ যে গুলিটা করেছে নিজম ভাই, আমি শিওর ছড়রাগুলি না। বাংলাদেশের মানুষ তো বোঝে না, বন্দুকটার নল দেখে মিলিটারি এক্সপার্ট যারা তারা বোঝে যে এটা কি বন্দুক। মানুষ তো দেখেছে ভাই বন্দুক, ওইটা যদি বন্দুক না হয়, লাঠি, পুলিশের হাতে লাঠি থাকতো তাহলে ওটা বলতো না। আমার আরেকটা পার্সোনাল এক্সপেরিয়েন্সের কথা আমি আপনাকে বলি। 2021 সালের নভেম্বরের প্রথম সপ্তাহে ইভালির নাম তো আপনি শুনেছেনই। তো ইভালির যিনি প্রধান ছিলেন রাসেল, আমার স্কুল ফ্রেন্ড। তো ইভালির বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ এসেছে। অভিযোগের পরপর ওদের সমস্ত প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, সমস্ত কিছু একেবারে, আপনি এখান থেকে কোনো টাকা এক্সেস করতে পারবেন না, নট এ সিঙ্গেল পেনি, এভরিথিং জব্দ করে দেওয়া হয়। তো ওই রাসেলের ওই পুরো হোল লিগাল যেই ম্যাটার গুলো আছে এগুলোকে আমি কোঅর্ডিনেট করি। আমি তো ডাইরেক্ট লয়ারও ছিলাম না, আমি এই পুরো লিগাল যে বিষয়গুলো আছে সেগুলোকে আমি কোঅর্ডিনেট করে কোন লয়ার কে ডিল করবে না ডিল করবে এগুলোকে আমি সেই সময়টাতে ম্যানেজ করি। কিন্তু সাধারণ মানুষ অনেকেই, যেমন আপনার ওই যে গণ অধিকার পরিষদের যে রাশেদ, সে আমাকে প্রকাশ্যে ঘোষণা করেছে আমি নাকি ইভালির হাজার হাজার কোটি টাকা পাচার করেছি। দেখেন
আমি কিন্তু ওকে এককভাবে দোষ দিই না। একবার একটা প্রোগ্রামে আমি তাকে খুব গালিগালাজ করেছি, দ্যাটস ট্রু, সেটা বিরক্ত হয়েই করেছি, কিন্তু ওকে কিন্তু আমি একটা রাশিদ হিসেবে বিবেচনা করছি না, ওকে আমি সাধারণ মানুষের একটা প্রতিনিধি হিসেবে বিবেচনা করি। সাধারণ মানুষ এইভাবেই ভাবে। ইভ্যালি যেহেতু অসংখ্য টাকা পয়সা ডিল করেছে, তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ এসেছে, তার যে লয়ার, তার মানে সেই লয়ারের কোটি কোটি টাকা সেই লয়ারের কাছে আছে। এটা হচ্ছে পাবলিক পারসেপশন। এইখানে যদি আপনি আইন দিয়ে বোঝান যে ভাইরে 16ই সেপ্টেম্বর থেকেই তার সমস্ত কিছু ব্লক, তার টাকা পয়সা এক্সেস এভরিথিং ব্লক, সে যদি কোথাও টাকা লুকিয়েও থাকে তাহলে তার লয়ারকে এনে সমস্ত টাকা দিয়ে দিবে না। এই যে লিগাল ম্যাটার গুলা, এই যে একটা লিগাল আলোচনা, এটা বুঝবে না। একইভাবে আবু সাইদের মৃত্যুর ক্ষেত্রে অনেকগুলো ঘটনা যে আসতে পারে সেটা বুঝবে না। একইভাবে দীপালি যিনি আছেন, দীপালি বালা, দীপালি যদি তার পরকীয়াও হয়ে থাকে, সেই পরকীয়াতেও যে কাউকে ধর্ষণ করা যায় না, এইটা বোঝানোটা অনেক কঠিন। কারণ গ্রামে গঞ্জে বা সারা বাংলাদেশেই ধরে না কেন, আপনার আরবান জায়গাগুলোতেও ব্যাপারটা হচ্ছে এমন যে এই লোকটা যেহেতু বা এই ভদ্রমহিলা যেহেতু পরকীয়া করেছে, তাই তার জীবন নিয়ে দেওয়া যায়, তাকে আপনার টিভির সামনে এনে হেনস্থা করা যায়, তাকে আপনি নানান ভাবে অপদস্থ করতে পারবেন। যদিও দীপালিওয়ালার পরকীয়ার কোনো প্রমাণ মেলেনি, আমরা আলোচনার খাতিরে এটা বলেছি। আর তাছাড়া নিজম মজুমদার ভাই, মানুষ তো এটাও বোঝে না বাংলাদেশের যে শুধু তার ধর্ষণ মানে মনে করে যে পেনিট্রেশন হইতে হবে, এটা হইলে তারপরে গিয়ে ধর্ষণ, এবং বাংলা সিনেমার মতো নায়িকার মতো মরে যেতে হবে তাই ওই নারীকে, ওই নারী আর বেঁচে থাকবে না। রাইট রাইট, এই জিনিসটাও একটু সাধারণ দর্শক তাহলে সহি ধর্ষণ হিসাবে বিবেচনা করে। মানে বাংলাদেশের মানুষের যেই আইন চিন্তা, সাধারণ মানুষের যে আইন চিন্তা, সেটা ভয়াবহ আসাদ ভাই। এটা আপনি 2-3 জন মানুষের সাথে কথা বললেই বুঝে ফেলতে পারবেন। আপনাকে যদি এখনো জিজ্ঞেস করা হয়, এখনো যদি আপনাকে বলা হয় যে বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের কি হয়েছিল, সাধারণ মানুষ বলবে যে আওয়ামী লীগ আমলে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। একটা মানুষও খুঁজে বের করবে না যে আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকারের ঘটনা কি হয়েছিল, এই রায়টা কখন এসেছিল, এটাকে কখন চ্যালেঞ্জ করা হয়েছিল, এটা কিভাবে বাতিল হলো না হলো, এগুলো দেখবেই না। বাংলাদেশের মানুষের একটা বড় সমস্যা হচ্ছে অশিক্ষা, বলবো না, আমি আপনাকে আরেকটা উদাহরণ দিতে পারি, এই জানি না এখানে প্রাসঙ্গিক কিনা, এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে কুশিক্ষা। অশিক্ষা না, কুশিক্ষা। আপনি অনেক মানুষকে দেখবেন বলবে যে আমি মাস্টার্স পাস করেছি, মাস্টার্স পাস করে চাকরি পাই না, আপনি নানান ধরনের অভিযোগ করতে দেখবেন। কিন্তু আপনি যদি তাকে একটু ডেকে জিজ্ঞেস করেন যে আপনি যে মাস্টার্স পাস করেছেন কোন সাবজেক্টে করেছেন, সেই সাবজেক্টের নাম বললো, এবার আপনি একটু ডিপে যান, কি কি পড়েছেন না পড়েছেন, 2 মিনিটের মাথাতে বুঝতে পারবেন তিনি আসলে কিছুই জানেন না। এগুলোকে আমি কুশিক্ষা বলি। অর্থাৎ একজন মানুষ পিএইচডি করেছেন, মাস্টার্স পাস করেছেন, কিন্তু তিনি তার সাবজেক্ট কোনোদিন ভালো করে পড়েননি, শুধু পড়ার জন্য, পাস করার জন্য করেছেন। এরকম একটা বিটার এক্সপেরিয়েন্স আমার হয়েছে আজকে থেকে 1.5 বছর আগে। এক ভদ্রলোক আমাকে ফেসবুকে প্রবল ভাবে গালিগালাজ করছেন, তিনি বিএনপি করেন, খুলনাতে বিএনপির একজন নেতা, আমি আর তার নামটা বলছি না। তো সেই ভদ্রলোক আমাকে গালিগালাজ করছেন একেবারে আমার মা বাবা সবাইকে, যেগুলো নরমালি করে আর কি। আমি একেবারেই না রেগে তাকে খুঁজে বের করে ফেলি। সে ভেবেছে তাকে আমি খুঁজে বের করতে পারবো না, কিন্তু তাকে আমি খুঁজে বের করি, এবং খুঁজে বের করবার পর সে প্রচন্ড আতঙ্কিত হয়ে যায়, তার নামে আমি মামলা দিব কিনা। আমি তাকে মামলা তো দূরের কথা, তাকে আমি ফোন করে খুবই শ্রদ্ধার সাথে বলেছি যে ভাই, আপনি আমার উপরে যে এত রেগেছেন, আপনি বিএনপির রাজনীতি করেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি, অ্যাবসলিউটলি ফাইন, আদর্শ থাকতে পারে, কিন্তু এত রাগ করলেন কেন, আমার মাকে এই নোংরা গালিগুলো কেন দিলেন? তখন তিনি তার ফার্স্ট্রেশনের কথা বললেন যে আওয়ামী লীগ আমলে তিনি চাকরি পাচ্ছেন না, আওয়ামী লীগ আমলে তিনি কোনো ধরনের চাকরি পান না, তাকে অবহেলার মধ্যে রাখা হয়েছে, যেখানেই যান সেখানে বিএনপির কর্মী বলে তাকে তিনি চাকরি পান না। আমার কাছে খুব খারাপ লাগলো। আমি তখন তাকে বললাম যে না, বিএনপি করেন বলেই আপনি চাকরি হবে না, এটা হতে পারবে না বাংলাদেশে, এটা হবে না। এটা আমি তো জানেন কি টাইপের চিন্তা ভাবনা করি, আমার চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট। আমি বলেছি নো, আপনি বিএনপি করেন বলে আপনাকে মেরে ফেলতে হবে, আপনাকে চাকরি দিতে হবে না, আপনার ফ্যামিলি না খেয়ে থাকবে, এটা হতে পারে না। আমি তাকে বলেছি ঠিক আছে, আমি আপনার একটা ইন্টারভিউ নিব, আপনার চাকরি হচ্ছে, ইনিশিয়ালি আপনার চাকরি হচ্ছে 40,000 টাকার একটা চাকরি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমি অলরেডি সেই কোম্পানির সিইওর সাথে কথা বলেছি যে আমার একটা ক্যান্ডিডেট আছে, তিনি যদি ইন্টারভিউতে পাস করেন তাকে একটা চাকরি দিবেন। তিনি বলেছেন হ্যাঁ নিজুম ভাই। তো আমি বলেছি যে এই ইন্টারভিউ প্যানেলে আমি থাকতে চাই, আমার আরো 3 জন লোক সহ আপনাদের আরো 2 জন থাকলো, এরকম 5 জন মিলে তার একটা ইন্টারভিউ নেই 3 দিন বা 4 দিন পরে। আপনি বিশ্বাস করতে পারবেন না, তিনি এমবিএ শব্দের মানে কি সেটাই আমাদেরকে বলতে পারেননি, কিন্তু তিনি এমবিএ পাস করেছেন। আমি বাকিটা আপনাকে আর বলবোই না। সো আলটিমেটলি এই প্রসঙ্গটাই দীপালিওয়ালার ক্ষেত্রে, এই ধর্ষণের ক্ষেত্রে আজকে এইসব প্রসঙ্গগুলো খুবই খুবই আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়। সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষকে আপনি যদি আইন শিক্ষা দিতে যান, আপনি যদি এগুলো বলতে যান, আপনি তাকে এটা বোঝাতে পারবেন যে বাংলাদেশে এখন যেটা হচ্ছে, আপনাকে বলবি কি আগে 16 বছর কই ছিলেন, 16 বছরে ওইটা হয়নি, এটা হয়নি। আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলেছি, আজকেও বিচ্ছিন্ন ঘটনা বললাম। আপনার কি মনে হয় যে এমসি কলেজে যে ঘটনাটা ঘটিয়েছে যে ছেলেগুলো, বাংলাদেশে এটা এভরিডে ঘটেছে? এইটা একটা সুনির্দিষ্ট জায়গাতে সুনির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে ঘটেছে, যেটার বিচার তড়িৎ গতিতে হয়েছে এবং তাদের ট্রায়ালও শেষ হয়েছে। কিন্তু
আপনি যখন দেখতে পাচ্ছেন যে গত 10 মাস ধরে আপনার বাড়িতে যাচ্ছে, আপনার এই যে ভেস্ট পরে, আপনি কে? পুলিশের লোক না, আপনি কে? আমি বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতা। আপনি আমার বাসায় কেন? সার্চ করতে এসেছি। অমুক জায়গাতে ওটা মারছে, বলে না, আপনি ওইটা কে? বলে না নিজু আমি মজুমদার বৈষম্য ভাই। বিরোধী নেতা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই লম্বা শব্দটাও তারা বলতে পারে না, সমন্বয়ক বলে এক কথায়। সমন্বয়ক। সমন্বয়ক। আমি হ্যাঁ। সমন্বয়ক। তো আমি দেখেছি যে ধানমন্ডি থেকে শুরু করে যে কয়দিন আগে কি হলো, ধানমন্ডি ওই যে আপনার হাক্কানি পাবলিশার্স, হাক্কানি পাবলিশার্স এর হ্যাঁ, বাসাতে মব। হানা দেওয়া হয়েছে। কেন? কারণ তিনি বই পাবলিশ করেছেন। কি বই পাবলিশ করেছেন? বঙ্গবন্ধুকে যে 1948 সাল থেকে পাকিস্তানি গোয়েন্দারা নজরদারি করতো, সেগুলোর রিপোর্টকে 14টা খণ্ডে পাবলিশ করেছে হাক্কানি পাবলিশার্স। হাক্কানি পাবলিশার্স বাংলাদেশের এত ঐতিহাসিক একটা ডকুমেন্ট পাবলিশ করেছে, তার জন্য তার বাড়ি আক্রমণ করেছে। তো পুলিশের ওই লোকটা বলেছে তার বিরুদ্ধে মামলা কি? ও বলছে যে পুলিশের বিরুদ্ধে কোনো মামলা দেখানো যাবে না, সে আওয়ামী লীগের দোষর। কিসের দোষর ভাই? উনি বই পাবলিশ করেছে। একটা পর্যায়ে সে কি বললো? সান্ডা না কি জানো? ওই সান্ডা নাকি হঠাৎ করে সেটা স্লোগান দিয়ে বসলো। আপনি, হ্যাঁ, আমি হ্যাঁ, দেখেছি, হ্যাঁ। আমি তখন চেন্নাইতে, আমার ছোট বোন আমাকে বললো যে তুমি এটা দেখেছো? আমি বললাম আমি শুনেছি, বাট আমি ভিডিওটি দেখিনি। আমার বোন আমাকে দেখানোর পরে আমি তো হতবিহ্বল। হোয়াট ইজ দিস? এরা তিনজন, তাদেরকে আবার ছাড়াতে নিয়ে এসেছে কে? আপনার কান্না কান্না মাসুদ, যে কথায় জি। কথায় কাঁদে, হান্নান মাসুদ। ওই ভিডিওটা আমিও দেখেছিলাম এবং যখন সান্ডানা কি যেন বলেছে মেধা, সান্ডা তখন না তার মেধা, এই স্লোগান ওই মেধা না স্লোগানের সান্ডা। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ করে স্লোগানের কোনো সাথে কথা কেউ নেই, কেউ বার্তা নেই। হ্যাঁ, কিন্তু তাদের অনুসারীরা কেউ ওই স্লোগানের সাথে সুরও মেলায়নি। না, এই জন্য লোকটা একটু বিব্রত হয়ে গেছে। সে যখন এটা বলেছে তার ধারণা ছিল ওইখানে এদিকে উপস্থিত দেখতেছি। সবাই এটা বলবে। সবাই আসলে তার দিকে তাকিয়ে ছিল। তো আপনাকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আশা, সেটা হচ্ছে যে যখন একটা দেশে ক্রমাগত এই ঘটনাটা ঘটে, যেমন ধরেন আমি আর আপনি যখন এখন কথা বলছি, জাস্ট আপনি কথা বলতে বলতে একটু প্রথম আলোটা দেখেন না, আপনি বাংলা ট্রিবিউনটা দেখেন, আপনি সমকাল বা মানে 24/7 যেই পত্রিকাগুলো আছে সেগুলো আপনি একটু দেখেন, আপনি এখনই দেখবেন যে এখানে মব অ্যাটাক হয়েছে, ওখানে মব অ্যাটাক হয়েছে। হুম। এবং রাষ্ট্রের পক্ষ থেকে যখন বলা হচ্ছে এগুলোকে মব বলাটা অন্যায়, যেমন হাসনাত বলছে আমাদেরকে মব বলেন কেন, এগুলো জনরোষ। তাহলে হুম। দীপালি বালাকে ধর্ষণ করেছে, এটা জনরোষে হয়েছে? এটা প্রেসার গ্রুপ। শফিকুল বলছে এটা প্রেসার গ্রুপ, হাসনাত বলছে জনরোষ, শফিক বলছে প্রেসার গ্রুপ। ফলে আপনি যখন রাষ্ট্রীয়ভাবে এই ধরনের অন্যায়গুলোকে প্রেসার গ্রুপ, জনরোষ বলছেন, তখন আপনি আমাকে বলেন যে যারা গিলটি মাইন্ড নিয়ে চলাচল করছে, যারা প্রতিশোধ পরায়ণ, যারা মনে করছে যে অমুকের জায়গা দখল করব, তমুকের বাড়ি ছিনিয়ে নিব, তাহলে তো তার জন্য একটা লাইসেন্স পেয়ে গেল যে জাস্ট আমি আওয়ামী লীগের দোসর বলে দিলেই হবে। তো এই যে এখন বলা হচ্ছে যে এরা আওয়ামী লীগের লোক, কেন বলছে? হুম। এই কারণে বলছে আওয়ামী লীগের লোক বললে আপনি তার দায়টা আপনাকে নিতে হচ্ছে না, অন্যায়টা জাস্টিফিকেশন অন্যায়টা এক তখন প্রকার জাস্টিফাইড হচ্ছে। এই যে একটা অদ্ভুত এখনই কথা হচ্ছে সমীকরণ। যে ভদ্র মহিলা নাকি মামলা উঠাবেন। আচ্ছা বলেন হ্যাঁ। তো, যার উপরে ধর্ষণ হয়েছে, যার উপরে নির্যাতন হয়েছে, তিনি কখন তার উপর থেকে অভিযোগটা ওঠান? এই যে বাসের মধ্যে আপনার একজন নারী খুলনা না রাজশাহী থেকে আসার সময় তাকে ধর্ষণ করা হয়েছে, এই যে ছোট একটা 4 বছরের বাচ্চাকে, মানে আমরা চারদিকে শুধু ধর্ষণ, লুটপাট, হত্যা ছাড়া হ্যাঁ। আপনি আর 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 কি আর দেখেছেন? আমাকে এটা বলেন যে আমি এটা দেখেছি। না, আমি 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 কোনো আমি ভেবেছিলাম মোহাম্মদ ইউনূসের আ যে পরিমাণে পরিচিতি আমরা শুনেছি, আ কিছু না কিছু হবে, একটু ভালো হবে, হতেই পারে। অবশ্য রাষ্ট্রের প্রধান ইয়েতে থাকতে আমরা তো অতীতের সরকারগুলো আমার নিজের চোখে না দেখলেও ইতিহাস দেখেছি। এরশাদ এসে বা জিয়াউর রহমান তারা মিলিটারিতে থেকে এসেও কিভাবে ভেলকি দেখিয়েছে। আবার কেউ ওই ৯০ দিনের মেয়াদে নিজের পোশাককেও জাতীয় করার চেষ্টা করছে। অনেক, অনেক পাগলামি আমরা দেখছি। অনেক আ আ তাদের আচরণ দেখেছি। কিন্তু আমি এখন একটা অদ্ভুত রসায়ন, মানে আপনি চিন্তা করেন এই মবদের যারা বস, যারা এই মবদের নেতা এবং খুবই প্রতিষ্ঠিত ব্যক্তিরা, তাদের জীবনে কিন্তু যেই ঘটনার কারণে ওই নারীকে ধরে পেটালো, মানে ধর্ষণ তো ঘটেছেই। তাকে ওই নারীকে অনেকগুলো ছেলে দেখবেন ওই ভিডিওটাতে, ওই বীভৎস ভিডিওটাতে উলঙ্গ নারীকে তারা পেটাচ্ছে এবং গালাগালি করছে। সবাই মিলে পেটাচ্ছে। এই মবরা যে গেল কি এখন বলা হচ্ছে পরকীয়া। এইটা পরকীয়া যদি অপরাধ হয়, তাহলে তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবাহ তার ব্যক্তি জীবনে যাচ্ছি না। কারণ ওইটা অতটা স্পষ্ট না। আমি কয়েকটা যে জিনিসগুলো স্পষ্ট উদাহরণ দেই। মামুনুল হক তিনি ৫০১ নম্বর রুমে কেন গেছিলেন? ওই তার অনুসারীরা জানে কিন্তু। একদম স্পষ্টভাবে জানে। কোন প্রকার কিন্তু কেন ছাড়া তারা এটা জানে যে তাদের হুজুর এটা করেছিল। কিন্তু তাদের হুজুর প্রিয়। কেন মামুনুল হক? একদম মানে এই মবদের মানে সর্বজনীন যে ব্যক্তিরা মবদের বস হিসেবে পিনাকি ভট্টাচার্য। তিনি ল্যাংটা সুলেমান হিসেবে বিখ্যাত কেন? তিনি নাদিয়া ইসলামের সাথে সম্পর্কে জড়াচ্ছিলেন যখন তার বউ আছে। এবং ওই কথোপকথনে নাদিয়া বলেছেন তার সাথে সে সম্পর্ক কন্টিনিউ করতে চায়নি কারণ সে বিবাহিত। এবং তার স্ত্রীর ব্যাপারে জঘন্য কথা নাদিয়াকে বলতো। এমনকি সে ভালো কথা। পিনাকি কি এখন থেকে ল্যাংটা সুলেমান বলছেন আপনারা? সবাই বলছে ল্যাংটা সুলেমান। আচ্ছা, মানে একটা চমৎকার একটা ভিডিও হয়েছে। আমার জীবনে এআই দিয়ে ভিডিও এত সুন্দর হতে পারে আর এক চেহারা ম্যাচ করতে পারে তার আমি অ্যাটিটিউডের সাথে, ক্যারেক্টারের সাথে। সাহের ভাইদেরকে প্রায় ল্যাংটা সুলেমান বলতে শুনেছি। আমি আজকে হ্যাঁ, নিশ্চিত হলাম আসলে ল্যাংটা সুলেমান কাকে হ্যাঁ, বলা হয়। সব মহলে। এমনকি আমি এটা অবাক হচ্ছিলাম যে মবরা আজকে পরকীয়া বলে চিৎকার করছে। তাদের বস একজন পরকীয়া সম্রাট ফরহাদ মজহার।
যার স্ত্রী এখন উপদেষ্টা, ফরহাদ মজারের শিষ্য। এই বৈষম্যবাদী সবকটা ছেলে পেলে এটা ফরহাদ মজার বলেছে। ফরহাদ মজারকে আধ্যাত্মিক গুরু মানে মাহফুজ, এটা ফরহাদ মজার দাবি করেছে টকশোতে, আমি নিজে শুনেছি। এখন আপনি ফরহাদ মজারকে যে বিয়ের সনদ চান, আমি শিওর সে দিতে পারবে না, যদি এখন বানাই আপনি সম্ভবত জানেন যে কিছুদিন আগে সে আওয়ামী লীগ আমলে যে গুমের ঘটনাটা সে সাজিয়েছে। হ্যাঁ, সাজিয়েছি। পরবর্তী সময় আমরা নিজেকে কনফিউজ ছিলাম আসলে কোন গার্লফ্রেন্ডের কাছে ছিলেন তিনি। এটা মানে ছিল হচ্ছে আপনার যে ভদ্রমহিলা ছিলেন, ওনার নামটা শুরু ন দিয়ে মনে হয় নির্মলা নামী, মানে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। পুরো ঘটনাটা যেটা আমি আপনাকে বলি ফার্স্ট হ্যান্ডে, এটা আমার একটা গোয়েন্দা সংস্থা থেকেই এই পুরো ঘটনাটা শোনা। সেটা হলো যে ওর ওই যে উবিনিক যেটা আছে আপনার উবিনিকের পুরো হচ্ছে যে কৃষি ওই যেটা ও বীজ উন্নয়ন করে টরে এরকম টাঙ্গাইলে মনে হয় এরকমটা করেছিল উবিনিকে চাকরি করে এক ভদ্র মহিলা ছিলেন, তার ওইখানেই চাকরি করতেন। সেই মহিলার সাথে তার শারীরিক সম্পর্ক ছিল, মহিলাটা প্রেগনেন্ট হয়ে যায়, তার একটা সন্তান জন্ম নেয়। ওই মহিলাটা তাকে চাপ দিচ্ছিল আসলে এই সন্তানের খোরপোশ থেকে শুরু করে তার সমস্ত কিছুর ব্যাপারে। তো এইটা নিয়ে ফরিদার সাথে তার ফ্যামিলিগতভাবে খুবই টানাপোড়েনের মধ্যে ছিল। এবং সেই সময়টাতে যেটা করেছে, সে ওই মেয়েটার সাথে দেখা করতে যাবে, তার একটা রেস্ট্রিকশন ছিল রাজশাহীতে যাওয়া ওই মেয়েটার সাথে দেখা করার ব্যাপারে। তখন সে যেটা করেছে, সে ওই মেয়েটার সাথে দেখা করতে ঘর থেকে বের হয়ে যায়। পরবর্তী সময় তার ওয়াইফকে ফোন দিয়ে এটাকে একটা সে গুমের ঘটনা সাজায়, যে তাকে যখন তার ওয়াইফ টের পায় যে সে আসলে রাজশাহীতে যাচ্ছে, তখনই তাকে সে একটা গুমের ঘটনা, সে কিন্তু এই গুমের ঘটনাটা সাজাতো না যদি না ফরিদা টের পেয়ে যেত সে ওই মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। নির্মলা মনে হয় ভদ্রমহিলার নাম, বা নদী একটা কিছু হবে, আমি ভুলে গেছি আসলে। তো আলটিমেটলি যেটা হয়েছে, সে তখন গুমের ঘটনাটা সাজায়। এবং কেন আমি গোয়েন্দা সংস্থার কাছে জানলাম, কারণ সেই গোয়েন্দা সংস্থার উপরে দোষটা চাপানো হয়েছিল। পরবর্তী তারা আমাকে একটা ব্রিফ করেছিল যে ভাই এই হচ্ছে টোটাল ঘটনাটা। ও করেছে কি, তখন গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে ট্রেস করা শুরু করে, এবং ট্রেস করতে করতে তার আপনার ফুটেজ আপনি দেখেছেন যে ইলেকট্রনিক দোকানে মোবাইল চেঞ্জ করছে, তারপরে মাথার উপরে পাগড়ি পরা। এবং একটা সময় সে যখন ঢাকায় ফিরবে, তখন র্যাব তাকে চেস করে এবং তাকে একটা গাড়ি থেকে গ্রেফতার করে। মজার ব্যাপার হচ্ছে যে ওই গাড়িতে যে সে আছে সেটাও জানার উপায় ছিল না, কারণ গাড়ি টিকিট কেটেছে সে মোহাম্মদ না মিস্টার গফুর নামে। এই জন্য তাকে শরৎচন্দ্রের যে একটা শরৎচন্দ্রের একটা উপন্যাস আছে মহেশ মনে হয়, ওই মহেশের মালিক মনে হয় গফুর ছিল বা সামথিং, তাকে গফুর আপনি প্রায় দেখবেন তাকে গফুর বলে সম্বোধন করা হয়। কেন তাকে গফুর বলা হয়, কারণ সে যখন ওই বাসের টিকিটটা কিনেছে ওইখানে তার নাম দিয়েছে মিস্টার গফুর। আচ্ছা, আমার হাসি যে কারণে হাসছি, একটা মানুষের নাম গফুর তো হতেই পারে, একটা মানুষের নাম গফুর হতে পারে, যে ইচ্ছে তাই হতে পারে, কিন্তু নামের আগে যখন কেউ মিস্টার লাগায়, হাসির পাটটা কিন্তু মিস্টারে, বুঝতে পারছেন? তো আলটিমেটলি যেটা হচ্ছে যে মামুনুল হকের এই ধর্ষণের ব্যাপারটাকে আপনার তার লোকজন কেন ধর্ষণ বলতে নারাজ, বা এটা নিয়ে কেন আলোচনা হয়েছিল, এটাও একটু আপনি জেনে রাখেন যে ওর বিরুদ্ধে চার্জটা কি হয়েছিল। মামুনুল বলছে যে ওই মেয়েটাকে সে বিয়ে করেছে, ওই জান্নাতকে সে বিয়ে করেছে। ইন্টারেস্টিং পার্ট হলো যে আমাদের আইনে যেটা আছে 300 কততে জানো, 355 না 57 মনে, একটু খুলে দেখতে হবে পেনাল কোডটা। সেটা হচ্ছে, ধরা যাক যে আপনি আমি ধরা যাক যে একজন মেয়েকে বারবারই বলছি যে তোমাকে আমি বিয়ে করব, এবং তাকে এটাও বলেছি যে চলো সূর্যকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, বা 3 কালেমা পড়ে আমি বিয়ে করে ফেললাম। খেয়াল করে দেখেন, আপনি কিন্তু জানেন বিয়েটা হয় নাই। 3 কালেমা পড়লেই যে বিয়ে হয় না, এটা এখানে আরো অনেক প্রসিডিউর আছে, এগুলো মেনটেন করতে হবে। কিন্তু যেই মেয়েটাকে আপনি বিয়ে করলেন, তিনি সরল বিশ্বাসে ধরে নিয়েছেন যে বিয়ে হয়ে গেছে। প্যাচটা বুঝবেন, মানে যাকে বিয়ে করছেন তিনি বিশ্বাস করেছেন যে বিয়ে হয়ে গেছে, কিন্তু যিনি বিয়েটা করছেন তিনি জানে যে বিয়েটি হয় নাই। তার ইন্টেনশনটা হচ্ছে মেয়েটার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। তার মানে আইনটা হচ্ছে যে আপনি যদি কোনো নারীকে এই বিশ্বাসটা জন্মান যে তার সাথে আপনার বিয়ে হয়ে গেছে, এবং এই ইমপ্রেশনের উপরে বেস করে তাকে আপনি ক্রমাগতভাবে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তাহলে সেটা ধর্ষণ। কিংবা মনে করা যাক যে আমার চেহারাটা দেখতে XYZ এর মতো, এখন আরেকজন ভদ্রমহিলা ABC, তার স্বামীকে তিনি হারিয়ে ফেলেছেন অনেক বছর আগে, আমার চেহারাটা তার স্বামীর মতো দেখতে। আমাকে দেখে তিনি মনে করলেন যে তার হারানো স্বামী ফেরত এসেছে। আমি বুঝলাম যে এই মহিলাটা ওই মহিলাটার আগের হাজবেন্ডের সাথে আমার চেহারাটার হেভি মিল আছে। আমিও নানান ভাবে অভিনয় করলাম এবং এটাও বুঝালাম যে আমার স্মৃতিশক্তি বিলোপ পেয়েছে, বাট আমি তোমার সেই হাজবেন্ড। এইটা বলে মহিলাটার সাথে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হলাম। মহিলাটা কিন্তু রং ইমপ্রেশনের ভেতরে আছে যে আমি তার হাজবেন্ড, আমি জানি তিনি রং ইমপ্রেশনের মধ্যে আছেন, এটা জানার পরেও তার সাথে আমি শারীরিক সম্পর্ক করলাম, এটা ধর্ষণ। আপনি কি বুঝতে পারছেন? এখানে কিন্তু মহিলাটার কনসেন্ট ছিল, কিন্তু মহিলাটার কনসেন্ট ছিল কি হিসেবে, তার স্বামীর কনসেন্ট আছে, আমার সাথে কনসেন্ট নাই। আবার মামুনুলের ব্যাপারে কি হয়েছে, যে মামুনুলকে তিনি স্বামী মনে করেছেন, কারণ বিয়েটা ঠিক মতো হয়েছে এইটা মনে করে, সেই অনুযায়ী তিনি কনসেন্ট দিয়েছেন। মামুনুল যে তাকে স্ত্রী মনে করে না, সেটা তো তার
অরিজিনাল স্ত্রীর কাছে ফোন করে Right. যে তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে শহীদুলের করো না, বউ। ওখানে স্পষ্ট। হ্যাঁ, শহীদুল ভাইয়ের বউ। হ্যাঁ, আমি বাসায় এসে বলতেছি তুমি তোমাকে। আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। হ্যাঁ, মনে এটা করো একটা না। বিখ্যাত ডায়লগ ছিল। আমার এই জি, এখন এখন এইখানে এখন না, না, প্রশ্নটা এই জায়গায়। শেষ হয়নি, শেষ হয়নি। জি। এখন আপনি আমাকে বলেন, এই যে আপনাকে বিয়ে সংক্রান্ত ২ টা গুরুত্বপূর্ণ আইনি টিপস দিলাম। হুম। সাধারণ মানুষ কি এটা বুঝতে পারার কথা? বা এটা বুঝলেও সে তার মাথায় ঢুকবে বলে আপনার মনে হয় কিনা? এই যে ইমপ্রেশনের উপরে দর্শন করা। না, হ্যাঁ, এটা ঢুকবে না।